বন্ধুগণ, আজকে আপনাদের সামনে চলে আসলাম তুমি আছো তুমি নেই বাংলা সীমানা থক্য সিনেমা নিয়ে কিছু আলোচনা করার জন্য। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। চলুন মনুষ্যত্বের টানে আপনাদের সাথে ছবিটি নিয়ে একটু আলোচনা করি। ছবির শুরুতে দেখা যায় নায়ক খুবই ভাব নিয়ে জমি জমার হিসাব চাইছে, ব্যবসার হিসাব চাইছে। ফ্যাক্টরির গত 2 বছরের সব হিসাব নিকাশ আমাকে বুঝিয়ে দিন। বাংলা সীমানায় যা হইয়া থাকে ঠিক এই কথা শুনিয়া বিলেন তো মহারাগিয়া আরে সন্তান বলে আমি এই কথার কোনো প্রতিবাদ করলাম না, তা না হলে হ্যানকারেঙ্গা ত্যানকারেঙ্গা করেঙ্গা কচু এ বলিয়াম সে এক বিশাল হুমকি দিয়া বসিল। মাগার হিরো তো থামার পাত্র না। কি ম্যানেজার সাহেব, স্পিক আউট। ইংলিশে 2-4টা গালি দিয়া দুইজনের শত্রুতা বাড়ানি শুরু কইরা দিল। স্পিক আউট। এইদিকে কাজের মেয়ে কুমকুম আপা যে বাসায় কাম করে সেই বাসায় চুরি করবার স্বপ্ন দেখতে দেখতে কাছের প্লেটটা ভাঙ্গা ফেলে। মাও দমার পাত্র নয়, ভেঙে ফেলার কারণে সেই কাজের মেয়েকে 2-4 বেত্রাঘাত করে ফেলে। কথায় কথায় যাকে তাকে খালি লাঠি দিয়া পিটাইতে থাকে। হিরো আইসা এই ব্যাপারে প্রতিবাদ করে এবং সে খুব সান্ত্বনামূলক আলোচনা জানায়। তুমি গরিবদের গায়ে হাত তুলবে না। এইভাবেই সীমানা আগাইয়া চলবার থাকে। হিরো তার মায়ের সাথে সিদ্ধান্ত নেয় অফিসপত্র বুঝিয়া নিতে ম্যানেজারের সাথে সে রূপপুর যাবে। ম্যানেজারকে আমার আগে থেকেই সন্দেহ হচ্ছিল। ম্যানেজারের কুকীর্তি পাশ করার জন্য মায়ের কাছ থেকে অনুমতি নিল রূপপুরে যাওয়ার জন্য। তাহলে মা, আমি কাল সকালেই রওনা হচ্ছি। সকালে রওনা হবে বলা মাত্রই বিভিন্ন রমণীদের ডান্সিং ভিডিও চলে আসে। এ সাপের মতো মুছরাইতে মুছরাইতে কে আসতেছে, এটা দিয়ে আর কেউ না, এটা তো আমাকে দিঘি আন্টি। যাও গা, এইভাবে দিঘি আন্টি কিছুক্ষণ সাপের মতো মুরসামুরসি করলো। তারপর শুরু আইলো নায়কের সিন। ম্যানেজার তো বিশাল বজ্জাত, এক নির্জন জায়গায় নিয়ে আইসাম নায়ককে মারার প্ল্যানিং করলো। বাংলা সিনেমার ভিলেনরা গিরিয়া ধরিল নায়করে, এখানে ফেলে রেখে যাবে। কঠিন পীড়া দিবে শুনিয়া নায়ক তো বয়ে সিমসিম করিয়া বলিল। আমাকে মেরেছি স্যার, এই জন্যই আপনাকে নিরাময় নিয়ে হোক শুরু হইয়া গেল ফাইটিং। আগিলা দিনের নতুন ছবির ঠিক রুবেলের স্টাইলে কুমফু ক্যারাটি ভাব নিয়ে নায়ক তো দাঁড়ায় গেল। সব মাস্তান একসাথে নায়কের মাথায় বাড়ি দিল। মাগার নায়ক তো নায়ক, সব বাড়ি ফিরায় ফেললো। শুরু হয়ে গেল ডুসিম ডাসুম ফাইট। কে হারে কে জিতে দেখা যাক। বহুত সময় ডিসুম ডাসুম চললো, শেষকালে যা হবার তাই হইল। নায়কের মাথায় দিল একবারই বেদম পিডা। বাড়ি খাইয়া নায়ক তো চিত হইয়া মাটিতে পইরা গেল। ভিলেনরা মনে করলো নায়ক মইরা গেছে। বাহিনী একটু ডাক্তারি কইরা চেক করলো হ্যাঁ কি বাইসা আছে না মইরা গেছে। বস, কাম শেষ। নায়কের লাশ ফালায় রাইখা ভিলেন বাহিনী চম্পট দিল। কেমন সময় এই রাস্তা দিয়া দিঘি আন্টি আর তার বান্ধবী হাইটা হাইটা আসতাছিল। কি সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর। তো তার চোখে পইরা গেল, আরে আজব ব্যাপার, ওইখানে কোন বেটা মইরা পইরা রইছে। কি যেন আতো পড়ে যায় আছে। দেখি বিষয়টা হ্যাঁ, কি। তাই তো। তারপরে আর আগায় গেল সাহায্য করার জন্য। তোর নামে শুরু হয়ে গেল সহজ সরল পোলাডারে উড়নার পানি খাওয়ানো। দিঘি আন্টির বান্ধবী দৌড়াইয়া যাইয়া পুকুর থেকে উড়না ভিজাইয়া পানি নিয়ে আসলো এবং সেবা শুশ্রূষা শুরু করে দিল। পাইয়া নায়ক বেচারা তো জ্ঞান ফিরা পাইলো, মাগার তার স্মৃতিশক্তি ফিরা পাইলো না। সে যে কে এটাই চিনবার পারলো না। বাংলা সিনেমায় যা হইয়া থাকে ঠিক তাই হইল। কে তুমি? কে আমি? তার নিজেরে চিনতে পারতেছেন না। এই অবস্থা দেখা ডাক্তার মানুষ দিঘি আন্টির বাবা কইলো ঠিক আছে, ওরে আমগো বাড়িতে লইয়া চলি। ওকে বাসায় নিয়ে চল। শুরু হইল মেন্টালের নতুন জীবন। নায়ক কিন্তু জাতে মাতাল তালে ঠিক, কথাই আছে না, নিজের বুঝ পাগলেও বুঝে। এবার বলো তো তোমার কে কে আছে? এই যে তুমি আছো। দিঘি আন্টিরে ইমপ্রেস করতে নায়ক তো 2-4 ইংলিশ ফুটাইয়া দিল। ইউ লাভ মি। বাংলা সিনেমার মতো উফাস দিঘি আন্টি পাগলের প্রেমে পড়া গেল। দিঘি আন্টি যখন পাগলের প্রেমে হাবুডুবু খাচ্ছে, ঠিক এই সময় এক ক্রিমিনাল দেখা ফেলে তাদের প্রেমের কাহিনী। প্রভাবে দেব। আবার এই সীমানার ভিলেন অমিত হাসানের চাল্লি। দেখা যায় এক গাঞ্জার স্টিক টান দিতে দিতে অমিত হাসান ভাইয়ের আগমন। হাসান ভাই গাঞ্জাই সুখ টান দেয় আর দিঘি আন্টির নাম লইয়া গান গায়। দেখতে পাই ঠিক এই সুখ টানের সময় চাল্লি আইয়া অমিত হাসান রে জানাই যে তোমার প্রেমিকা কিন্তু আর তোমার নাই। প্যার মোহাম্মত করতেছে।
শুই না অমিত হাসান ভাই তো হুলু বেড়ালের মতো ফুসফুস করতে শুরু করলো। কি কথা শুনিলি? নায়কের দেখালো আর প্রতিজ্ঞা করলো এইখানে গাঞ্জা হাতে লইয়া। এই দিকের দিকে আন্টি পাগলের প্রেমে হাবুডুবু খায় আর পাগল চিন্তা করে আর কত সহ্য কইরা থাকা যায়, চলো আমরা শাদি কইরা ফেলি। যেই কথা হেই কাম, বিয়া তারা কইরা ফেলে। বিয়ে তো হয়ে গেল। কাম তো সাইরা ফেললো, থাকবো কই? থাকতে হইলে তো পাগলের তো কোনো জায়গা নাই, বাসা তো চিনে না, আসতে হইলো ঘুরা ফিরা আবার দিঘি আন্টির বাসায়। মাগার দিঘি আন্টির বাপ তারা জায়গা দিবার রাজি না। এবার দিঘি আন্টি ইমোশনালি ব্ল্যাকমেল শুরু করে দিল কান্নাকাটি কইরা। কি আর করার, মাইয়া যখন ভুল কইরা ফেলছে এখন আর ফালায় তো দেওয়া যাইব না, এই জন্যে মাইনা লইল। তারপর আর কি, পাগল আর পাগলি দুইজনে মিল্লা বাসর করে সেই কাণ্ড এবং ছবি তোলার প্রতিযোগিতা শুরু করে দিল। বরাবর যা হইয়া থাকে পরিচালক তাই করিল। গোলা গোলা ভাব নিয়া ক্যামেরাটা তাদের মুখের কাছে নিয়ে যায় একটা জঙ্গলে চলে গেল এবং সেখানে শুরু হইয়া গেল নৃত্য এবং গানা বাজনা। যাই হোক, এই সুখ তাদের কপালে বেশি দিন শুইল না। অমিত হাসান চাচা তো থক্ক, অমিত হাসান ভাই তো লাঠি হাতে এবার নায়ক রে পাগল রে মারার জন্য পিছু নিল। লাঠি দিয়া অমিত হাসান ভাই এমন এক বাড়ি মারল নায়কের মাথায়, নায়কের পাগলামির ভূত ছুইটা গেল এবং নায়ক পুরানো সকল স্মৃতি মনে কইরা আমি এখানে এলাম কি করে? জায়গার ঠিকানা চিনিয়া তার বাড়ি টঙ্গীর দিকে রওনা দিল। দিকে দিঘি আনতি তারে খুঁজিতে খুঁজিতে হয়রান হইয়া অমিত হাসান ভাইয়ের বাসায় ইয়া হাজির। অমিত হাসান ভাই তার ইজ্জত হনন করিবার জন্য তারে দৌড়ানি দিল। সেই লাফালাফি জাপাজাপি করিয়া অবশেষে দিঘি আন্টি কোনো রকম রেহাই পাইয়া যখন ফিরিয়া যাইতেছিল তখন ইজ্জত বাঁচাইতে দিঘি আন্টি এক বিশাল কুঠার হাতে দিল তার হাতে এক কূপে হাত ফালায় দিল। ছিল সেই 3 মাস। কিন্তু আমি খুশি না মা। এতদিন পর নায়ক বাড়ি আইছে, সবাই তারে সয় সম্মানে ঘরে নিয়ে যা। এইবার নায়ক প্রতিশোধ নেওয়ার জন্য ম্যানেজার সাহেব রে খুঁজা বাইর করে, খোঁজ দেয় বাড়িতে আসার জন্য। ম্যানেজার সাহেব আসে, আইসা তো নায়ক রে দেখা ভয়ে হাত পা কাঁপতে থাকে, গলা শুকায় যাইতে থাকে। কি অবস্থা, আমি না মারলাম ওরে নিজ হাতে, কেমনে উঠাইলো? সকলের সামনে ধরা পইরা ম্যানেজার তো প্রাণ যায় অবস্থা। এবার নায়ক বিভিন্ন রকমের ডায়লগ দিয়া তারপরে ওরে কিছু উত্তম মধ্যম দিয়া ডিসুম করলো। তারপরে তার প্রতিশোধ শেষ হইল। সারাক্ষণ চিন্তায় মগ্ন থাকে, কোথায় ছিলাম এই 3 মাস, কার সাথে ছিলাম ভেবে পায় না। একা একা শুধু ভাবো। আমি কিছু সময় নিয়ে ভাবছি। স্মৃতিহারা নায়ক ভুইলা গেছে মেন্টাল জীবনের কথা। তো এইদিকে খুবই রূপসী, গুণবতী, গর্ভবতী নায়িকা তোমার আমার বাসর ঘর সাজানো হবে। নায়কের মন জয় করার জন্য বহুত চেষ্টা করে, কিন্তু নায়কের মাথা থেকে সেই বুঝ যায় না কই আছিল মেন্টাল অবস্থায়। এর মধ্যে এইদিকে আমাগো দিঘি আন্টি তারে খুঁজতে বাবের কাছ থেকে বিদায় নিয়ে শহরে চলে আসে। আইসা আর কোনো কথা নাই, গাড়ির নিচে পড়ে, সেটাও আবার নায়িকার গাড়ির নিচে। ভাবা যায় বিষয়টা কেমনে সম্ভব? নায়কের গাড়ির নিচে পড়ে আবার খুব সহজেই এত বড় শহরে থক্কু, এত ছোট শহরে খুঁজা বাইর করে ফেলে নায়কের ঠিকানা। যাও গা, এই সব গল্প নাই কইলাম। তারপরে এখানে দারোয়ানের সাথে বিভিন্ন আলাপচারিতা কইরা কান্দাকাটি কইরা পিছনে ডাকতে থাকে নাম দইরা নায়কের। দারোয়ান তো সে হ্যাপি, দমক দিয়া বাইর কইরা দেয়। তারপরে অবশেষে দারোয়ানের কাছ থেকে বাড়ির ঠিকানা লইয়া বাড়িতে যায় হাজির। বেচারি সারাটি রাত মশার কামড় খাইয়া এই নায়কের বাড়ির সামনে বইসা থাকে, শুয়া থাকে। আহারি বেচারি, সকাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তারপর অবশেষে সকালবেলা চুরের মতো চুপটি কইরা বাড়ির ভিতরে ঢুকার পরে বাড়ির লোকজন দেখা ফেলে। তার সহজ সরল কথাই ভুলিয়া তাহাকে বাড়িতে থাকিবার অনুমতি প্রদান করে। তাহার পর দিঘি আন্টি সেই বাড়িতে থাকিয়া কুটুস কাটুস করিয়া নায়কের মন জয় করার জন্য, স্মৃতি মনে করানোর জন্য বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করিতে থাকে। ভাবুন, এইসব দেখা তার মাই কিন্তু বিষয়টা বুঝা ফেলে। তারপরেও তার মাই কোনো অ্যাকশনে যায় না। তার এক প্রেমিকা, সেও বুঝা ফেলে, তারপরেও কোনো অ্যাকশনে যায় না। মাস পূর্বে সে শুধু আমাকেই চিনতো।
বিভিন্ন নাটকীয়তার পর একদিন ধরা পড়ে গেল আমাগো আন্টি। সে যে আসছে এইখানে নায়কের উদ্দেশ্যে। কে তোমার স্বামী? তারপর বুঝতে পারলো যে সেকা খায়া বেকা হইয়া গেছে আমাগো সুন্দরী গর্ভবতী রূপসী নায়িকা। তারপর সুন্দরী নায়িকা বিভিন্ন রকমের গান গাইয়া অঙ্গভঙ্গ করিয়া তার বিরহ প্রকাশ করিল। আমি কি আমার স্বামীকে ফিরে পাবো না? এই ফাঁকে দিঘি আন্টি তার স্বামীরে নিয়ে বিলাপ করতে থাকে। এই কথা শুইনা ফেলে তার শাশুড়ি মা, বৃদ্ধি ও সম্মানিত মহিলা। রুমা, নায়কের মা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত করিয়া ফেলেন দিঘি আন্টিকে বাড়ি থেকে বের করে দেয়া হবে। তুমি আমাগো অমিত হাসান ভাই তার কাটা হাতের যন্ত্রণা লইয়া দিঘি আন্টির বাপের কাছে আইয়া কয়, তোমার মেয়ে শহরে কার কাছে গেছে? আমি বাবা হইল নীতিবান মানুষ, কয় জান দিমু মাগার মান দিমু না। গাঞ্জুরটি অমিত হাসান ভাই মাথা গরম হইয়া গেছে, তখন কয় ঠিকানা যখন দিবি না নে তাইলে গুলি খায়া মর। জ্ঞান হারিয়ে ফেলে। অমিত হাসান ভাই পাগলা কুত্তার মতো হইয়া দিঘি আন্টির বান্ধবীর কাছে যায় কয়, ওই সেমরি তোর বান্ধবীর ঠিকানা দে। দিঘি আন্টির বান্ধবী কয়, যদি না করি? এবার অমিত হাসান ভাই কয়, তাইলে আর কি করমু, এই যে তোর বাপের মনে করবে তোর সামনে গুলি কইরা মাইরা ফেলমু, তখন ঠিকানা দিতে বাধ্য হই। কুবাইয়া কুবাইয়া কাইচা সঙ্গে করে নিও। অমিত ভাই সিদ্ধি হাতে লইয়া বুদ্ধি করে কেমনে মারবো দিঘি আন্টিরে। এই দিকে তো দিঘি আন্টিরে নায়ক একখান উপহার দেয়। জন্মদিনে তোমার জন্য একটা গিফট এনেছি। জন্মদিন বইলা কথা, আরে না দিঘি আন্টির জন্মদিন না, নায়কের জন্মদিন। সেই উপলক্ষে একটা শাড়ি গিফট করে পইরা অনুষ্ঠানে যাওয়ার জন্য। পুরনো স্মৃতি মনে করিয়া দিঘি আন্টি একখান ফুল হাতে উপহার স্বরূপ নায়ককে দিবার যায়। দাও আমাকে দাও। বিষয়টি নায়কের মার অপছন্দ হইতে শুরু করে। সিনাইয়া নিয়া হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়া বিভিন্ন রকমের অপমানসূচক বাক্য ব্যবহার করিয়া দিঘিকে কষ্ট দিতে থাকে। অপমান করিতে করিতে সাইড নায়িকার সাথে বিবাহের ঘোষণা দেয় নায়কের মা। অমিতের বিবাহ ঘোষণা করার কোনো অধিকার আপনার নেই। শুরু হইয়া যায় তুমুল সংঘর্ষ। এরই মধ্যে সাইড নায়িকা সুন্দরী রূপবতী গুণবতী আসিয়া বলে, আপনি মিথ্যে বলছেন, শুনে দুটি জীবন ধ্বংস করছেন। এরই মধ্যে নায়ক খুবই ভাব লইয়া এখানে উপস্থিত হয়। তোমার মা সব জানে, জিজ্ঞেস করো ওনাকে। কোনো কিছুই আমি জানি না। এই সকল কথা কাটাকাটির মাঝে দিঘি আন্টির বান্ধবীরা ইয়া এখানে উপস্থিত হইয়া এক একটা 1000 কেজি ওজনের অভিশাপ বর্ষণ করিতে থাকে। ওরা ধ্বংস হয়ে যাবে, আর এই অট্টালিকা ওই অত্যাচারী মহিলার মাথায় ভেঙে পড়বে। এই সময় দিঘি আন্টি সতী কমলার ভাব লইয়া অভিশাপ থেকে মুক্ত করিয়া দিয়া এখান থেকে নীরবে নিবৃত্তে চোখের পানি ফেলিতে ফেলিতে প্রস্থান করিয়া বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। দিয়ে বাড়ি থেকে বের করে দিল, আর তুমি স্বামী হয়ে চেয়ে চেয়ে দেখলে। তুমি খাইছো আমি খাই ছবির সাইড নায়িকা কিন্তু ভীষণ বালা, কোনো রিনা খানের পাট লয় নাই। সে কিন্তু প্রমাণ দেখাইয়া দেয় যে স্বামী স্ত্রী ছিল দিঘি আন্টি এবং নায়ক। এ তো আমাদের দুজনের বাসর ঘরের ছবি। প্রমাণ পাইয়া মার কাছ থেকে বিদায় লইয়া বুঝাইয়া শোনাইয়া রওনা দেয় নায়িকার বাড়ির উদ্দেশ্যে। নায়িকা গরিব অটো দিয়া যাইতে থাকে তার বাড়ির দিকে। গরিব অটোরে ফলো করতে থাকে অমিত হাসান ভাই বিশাল দামি গাড়ি লইয়া। ল্যাংরা মানুষ, গাড়ি ছাড়া চড়াও মুশকিল। এর মধ্যে অটোর মুরব্বী ড্রাইভার কিছুই করতে পারলো না, গাড়ি থেকে নামায়া টান্না হেরসা লইয়া গেল দিঘি আন্টিরে এই চিপাগুলির দিকে। ঠিক এই সময় সাইড নায়ক সত্যিকার হিরোর মতো আসিয়া ডিসিম ডাসিম করিয়া ফাইট করিতে থাকে ভিলেনদের সাথে।
সাইড নায়কের এমন কঠিন পাঠ দেখিয়া দিঘি আন্টি আর তার বান্ধবী তো একদম প্রেমী প্রেমী ভাব। কি অবস্থা, এত মায়ের শিখলো কোনখান থেকে? যা উদ্গাস এইসব কথা। অমিত হাসান ভাই তার হাত কাটার দৃশ্যটি চোখের সামনে বাসিয়া তুলে এবং দিঘিরে মারার জন্য সে তার কাঁধ থেকে একটা দাউ কাছি বার কইরা দিঘির দিকে যাইতে থাকে। বিশাল বড় মাপের দাউ কাছি দেখা হাস্যকর মনে হইতে পারে, কিন্তু হাসি থামায়া রাখতে হইব। দাঁত বাইর করা নিষেধ আছে, সংবিধিবদ্ধ সতর্কীকরণ। এই ছবি দেখিয়া কেউ দাঁত বের করা যাইবে না। অমিত হাসান গাঞ্জুটি দিঘি আন্টিরে কুপাইতাছে আর দিঘি আন্টি বাইম মাছের মতো মুড়সামুড়সি করতেছে। এই অবস্থা দেখা ফেলে কিছু সংখ্যক দারোগা পুলিশ এবং দৌড়াইয়া যাইয়া হানা দেয় পুলিশ 4-5টা মিল্লা অমিত হাসান ভাইয়ের উপরে। অমিত হাসান ভাইয়ের এক হাত নাই, তারপরেও ডিসিম ডাসিম পুলিশরে হেভি মাইট দৌড় করে। তারপরে সবাই মিল্লা ঠিক কুরবানির গরুর মতো দৌড়া ফেলে অমিত হাসান বাইরে। আর দিঘি এখান থেকে এই সুযোগে পলায়া যায়। এই দিক দিয়া নায়ক তো দেবদাসের পাট লইয়া দিঘি আন্টিরে খুঁজতে আসে। ও আসবে। দিঘি আন্টির বাড়ি দেখা নায়কের সকল স্মৃতি মনে পড়ে। তাদের বাসর ঘরের কাটানোর সময়গুলা মমতাময়ী, মনে পইরা যায়। দিঘি আন্টিরে মমতাময়ী নামে ডাকতো। দিঘি আন্টি নায়কের ডাক শুনে অবাক হইয়া যায়। নো লাইলি তোমার আসিছে ফিরিয়া, মজলু গো আখি খোলো। দিঘি আন্টির দিকে নায়ক দৌড়াতে থাকে। অবশেষে দৌড়াদৌড়ির শেষ হয়, দুইজনে এক হয়। তে অভিনয় করা বাকি সবাই দর্শকের ভূমিকা পালন করে। এইভাবেই শেষ হয় তুমি খাইছো আমি খাই। আরে না তোকো কি বলি, তুমি আছো তুমি নাই ছবিটি দেখা টেলিফিল্মও মনে হইবার পারে, আবার সিনেমাও মনে হইবার পারে, আবার নাটকও মনে হইবার পারে। আপনাকে কার কাছে কেমন লাগছে সেই ব্যাপারে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। সানডে মানডে ক্লোজ কইরা দিমু। লালা ফান্টুস, ধন্যবাদ। এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।